অলরাইট, সো এখন আমাদের এটা সেকেন্ড পেজে পড়বো আমরা। এখন সেকেন্ড ফেজটা এখন বুঝতে আরো সমস্যা হওয়ার কথাই না। এখন আমরা যেটা পড়বো সেটা হলো মেটাবলিক। ধরে নিচ্ছি মেটাবলিক অ্যাসিডোসিসে সেটা তার পিএইচ কমে যাওয়ার কারণ হলো বাইকার্বনেট। তাহলে কি করলে কি হওয়া উচিত? চেক করবেন? হ্যাঁ, এখন আবার মিউট হয়েছে। সবাই একটু চেক করবেন কেমন? আচ্ছা, তাহলে এটা থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে পিএইচ যদি কমে যায় বাইকার্বনেট কমে যাওয়ার জন্য, তাহলে কম্পেনসেশন যেটা হবে সেটা হলো কার্বন ডাইঅক্সাইড কমাই দেবো। তাহলে কার্বন ডাইঅক্সাইড কমানো মানে হলো ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট। আমাদের বডি থেকে কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট করার একটাই ব্যাপার আছে, সেটা হলো রেসপিরেটরি কম্পেনসেশন। তাহলে এটাকে আমরা বলবো রেসপিরেটরি কম্পেনসেশন, এবং এটাকেই আমরা বলবো হাইপার ভেন্টিলেশন। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হাইপার ভেন্টিলেশন। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিসের এক্সপেক্টেড ফাইন্ডিংস গুলো কি হওয়ার কথা? মেটাবলিক অ্যাসিডোসিসের এক্সপেক্টেড ফাইন্ডিং হওয়ার কথা পিএইচটা কম থাকবে, তারপরে বাইকার্বনেটটা কম থাকবে। এখন বলেন কার্বন ডাইঅক্সাইডটা কিরকম থাকবে? কার্বন ডাইঅক্সাইডটাও কম থাকবে, তাই না? আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডটা যে কম থাকবে এটা আমাদের কোথা থেকে? এটা কি ইকুয়েশনের কথা চিন্তা করার দরকার আছে, নাকি সরাসরি আমি কম্পেনসেশনের কথা চিন্তা করব? সরাসরি আমি কম্পেনসেশনের কথা চিন্তা করব, এটাই হলো পার্থক্য। কেন? কারণ রেসপিরেটরি অ্যাসিডোসিসের কারণে যে মেটাবলিক অ্যাসিডোসিসের কারণে যেটা রেসপিরেটরি কম্পেনসেশন সেটা র্যাপিড, সেটা ফাস্ট। সেটা যেহেতু খুবই র্যাপিড, তার মানে আমি সরাসরি কম্পেনসেশনের কারণে কার্বন ডাইঅক্সাইডের যে চেঞ্জ আসবে সেটা আমি চিন্তা করতে পারবো। কেমন? তাহলে আমাদের সেটা টার্গেট কি? হ্যাঁ, অ্যাকিউট কম্পেনসেশন। তার মানে এটা টাইম ভ্যারিয়েবল নেই। তার মানে মেটাবলিক অ্যাসিডোসিস হলেই আমরা সেখানে আমাদের কম্পেনসেশনের একটা এক্সপেকটেশন থাকবে। আমি কিন্তু বলছিলাম যে কম্পেনসেশনের এক্সপেকটেশন আছে নাকি নাই সেটার উপরে ডিপেন্ড করবে আমাদের আদার এক্সপেক্টেড ফাইন্ডিং। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে মেটাবলিক বারবার আনমিউট হয়ে যাচ্ছে, আমি আসলে বুঝতে পারতেছি না, বাট খুব ডিস্টার্ব ফিল করতেছি আমি। এটাতে যেটা হয় আমি আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। আমি পছন্দ করি না কনসেন্ট্রেশন ব্রেক করাটা পড়ার কাজের মাঝখানে। মেটাবলিক অ্যাসিডোসিসে যেটা হচ্ছে, তাহলে মেটাবলিক অ্যাসিডোসিসে আমাদের কার্বন ডাইঅক্সাইড কম থাকার কথা। তাহলে কার্বন ডাইঅক্সাইডের এক্সপেক্টেড কার্বন ডাইঅক্সাইড নিয়ে আমাদের একটা কি আছে বলেন তো? এক্সপেক্টেড কার্বন ডাইঅক্সাইড নিয়ে আমাদের একটা ফর্মুলা আছে। এক্সপেক্টেড কার্বন ডাইঅক্সাইডের ফর্মুলাটা মুখস্থ করতে পারলে ভালো। সেটা হলো 1.5 টাইমস বাইকার্বনেট লেভেল, প্লাজমা বাইকার্বনেট লেভেল যা আছে তাই, কারণ মেটাবলিক অ্যাসিডোসিসে তো আপনি সেটা কম পাবেনই, প্লাস 8। এটা মুখস্থ করা ছাড়া অন্য কোনো উপায় আছে কিনা আমার আসলে জানা নেই, ঠিক আছে? বাইকার্বনেট লেভেল যদি আপনি কম পান, ধরেন আপনি বাইকার্বনেট লেভেল, আপনার কোন একটা পার্সন যার মেটাবলিক অ্যাসিডোসিস, তার পিএইচ কম, তার বাইকার্বনেট লেভেল ধরেন 10, ঠিক আছে? তার ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড কত হওয়ার কথা? তাহলে 1.5 টাইমস 10 প্লাস 8, তাহলে তার কার্বন ডাইঅক্সাইড থাকা উচিত হলো 15 আর 8, তাহলে তার থাকা উচিত হলো 23 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের এক্সপেক্টেড ফাইন্ডিং, তাই তো? আমি যদি দেখি যে হ্যাঁ তার এক্সপেক্টেড ফাইন্ডিং এর চেয়ে কম, এক্সপেক্টেড ফাইন্ডিং এর চেয়ে যদি কমে যায়, তাহলে সেটা মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার। কি ব্যাপার, তোমার এত কম কেন? তাহলে তো তোমার রেসপিরেটরি অ্যালকালোসিস আসে সাথে। আর আমি যদি দেখি যে এক্সপেক্টেড ফাইন্ডিং এর চেয়ে অনেক বেশি, তখন আমি চিন্তা করব এটা কম্পেনসেটেড না, পুয়ারলি কম্পেনসেটেড, ঠিক আছে? আর পুয়ারলি কম্পেনসেটেড আর মিক্সড ডিসঅর্ডারটা কাছাকাছি একটা টার্ম। পুয়ারলি কম্পেনসেটেড এই পেশেন্টের কারণ কি? তাহলে আমি যদি আপনাকে বলি যে মেটাবলিক অ্যাসিডোসিস যা রেসপিরেটরি কম্পেনসেশন হবে হওয়ার কথা, কিন্তু রেসপিরেটরি কম্পেনসেশন হলো না, কারণটা কি? তার মানে নিশ্চয়ই তার রেসপিরেটরি সিস্টেমে কোনো ডিজিজ আছে, তাই তো? রেসপিরেটরি সিস্টেমে ডিজিজ আছে, তার মানে এটা খুব কাছাকাছি কথা যে পুয়ারলি কম্পেনসেটেড, টোটালি কম্পেনসেশন হয়নি, নাকি মিক্সড, ব্যাপারটা হলো এরকম। তাহলে অ্যাকচুয়ালি যেটা আনকম্পেনসেটেড, আমরা যখন বলি যে এটা হলো কম্পেনসেশন থেকে আমরা এই ফাইন্ডিং গুলো আশা করি,
কম্পেনসেশন পড়ানোর কারণটা কি? যখন আমরা বলি কম্পেনসেশন কম্পেনসেশন কম্পেনসেশন, এই কম্পেনসেশন পড়ানোর কারণটা হলো যেন আপনি কোরিলেশন করতে পারেন বাইকার্বনেটের সাথে কার্বন ডাইঅক্সাইডটাকে কোরিলেশন করতে পারার জন্য আপনাকে কম্পেনসেশন পড়ানো। তাহলে কে একজন কোশ্চেন করছিল কম্পেনসেটেড আনকম্পেনসেটেড এগুলো বুঝবো কি করে? ঠিক আছে, যদি কম্পেনসেটেড হয়েই যায়, কম্পেনসেশন যদি হয়েই যায় কমপ্লিটলি, কম্পেনসেশন ডান, কম্পেনসেশন যদি হয়েই যায় তাহলে আপনি পিএইচ পাবেন নরমাল। ঠিক আছে, আর যদি দেখেন যে কম্পেনসেশন হয় নাই, তার মানে আমরা যেগুলো পাবো, যখনই আমরা অ্যাসিড বেস ডিসঅর্ডার পাবো, আমাদেরকে যেটা যেটা দেওয়া হবে স্টেপ 1 এর জন্য, আপনাকে পরবর্তী স্টেপে দেওয়া হবে যে হ্যাঁ কম্পেনসেটেড, অর্থাৎ পিএইচটা নরমাল বাট স্টিল নাও এটা মেটাবলিক অ্যাসিড বেস ডিসঅর্ডার, সরি স্টিল নাও এটা অ্যাসিড বেস ডিসঅর্ডার। আর যখন আমি দেখবো যে না পিএইচটা নরমাল না, তার মানে ডেফিনেটলি সেটা এখনো কম্পেনসেশন হয় নাই। কিন্তু এরপর আমরা কম্পেনসেশনের এই ফর্মুলাগুলো কেন পড়বো বা কম্পেনসেশনের থিওরি গুলো কেন জানবো? বুঝার জন্য যে আমাদের ফ্লোটা কোন দিকে যাবে, বাইকার্বনেটের সাথে কার্বন ডাইঅক্সাইডের রিলেশনটা কিরকম থাকবে সেটা বুঝার জন্য। তাহলে আমরা যেটা পড়লাম সেটা হলো মেটাবলিক অ্যাসিডোসিস পড়ে ফেললাম। মেটাবলিক অ্যাসিডোসিস যেহেতু পড়ে ফেলছি, এখন আমাকে যেটা পড়তে হবে মেটাবলিক অ্যালকালোসিস, রাইট? তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস শেষ না? হ্যাঁ, মেটাবলিক অ্যাসিডোসিস শেষ। এটার সাথে আমাদের যেটা এক্সপেকটেশন সেটা হলো কার্বন ডাইঅক্সাইড লেভেল কিরকম থাকা, কার্বন ডাইঅক্সাইড লেভেল কম থাকা, এবং সেটা বের করার জন্য ইকুয়েশন যেটা আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে সেটাই। এখন আমাদের যদি মেটাবলিক অ্যালকালোসিস পড়তে হয় তাহলে আমরা কি বলবো? তার মানে এখন আমি পড়তে যাচ্ছি মেটাবলিক অ্যালকালোসিস, রাইট? তাহলে মেটাবলিক অ্যালকালোসিসে পিএইচটা বেশি, পিএইচটা কখন বেশি হবে? এবং সেই পিএইচ বেশির কারণ হলো বাইকার্বনেট দিয়ে হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড দিয়ে হচ্ছে না, তাই আমি তাকে বলবো মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে এটা কম্পেনসেশন কি হওয়া উচিত? তাহলে এটা বেড়ে যাওয়ার কারণে যদি এটা হয় তাহলে তার কম্পেনসেশনও হওয়া উচিত রেসপিরেটরি কম্পেনসেশন। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড বেশি এবং সেই কম্পেনসেশনটা হবে র্যাপিড কম্পেনসেশন। এবং যখন আমি বলবো র্যাপিড কম্পেনসেশন, তার মানে এট দ্য টাইম অফ ডায়াগনোসিস আমি কম্পেনসেটেড ফাইন্ডিং আশা করি। তাহলে এই পেশেন্টের কার্বন ডাইঅক্সাইড কতটুকু বাড়বে বা কিরকম বাড়বে, তাই তো? তাহলে তার বাইকার্বনেট বেশি হওয়ার জন্য কার্বন ডাইঅক্সাইডের কতটুকু ইনক্রিজ ঘটবে সেটার ফাইন্ডিংস দেওয়া আছে। কার্বন ডাইঅক্সাইড কতটুকু বাড়বে সেটার একটা ব্যাপার হিসাব দেওয়া আছে, সেটা হলো 0.7 millimeter of mercury increase for 1 milli equivalent rise in প্লাজমা বাইকার্বনেট। অর্থাৎ 24-এর উপরে নর্মাল প্লাজমা বাইকার্বনেটের উপরে যত বেশি যাবে তার জন্য 0.7। ঠিক আছে, যেমন একটা পার্সনের যদি মেটাবলিক অ্যালকালোসিস হয় এবং তার বাইকার্বনেট আপনি দেখতে পান 34, তাহলে 34 এর জন্য আপনি দেখতে পেলেন যে তার 10 মিলি ইকুইভ্যালেন্ট হায়ার, তাই না? তার কতটুকু বাইকার্বনেট বেশি আছে? 10 বেশি আছে। তাহলে প্রতিটার জন্য হলো 0.7, তাহলে তার এক্সপেক্টেড কার্বন ডাইঅক্সাইড কত হবে? তার এক্সপেক্টেড কার্বন ডাইঅক্সাইড হবে অবশ্যই মোর দেন 47, এরকম আর কি। তো যাই হোক, আমি আবার বললাম যে এইসব এত চুলচেরা বিশ্লেষণ থেকে ইউজুয়ালি স্টেপ 1 এ প্রশ্ন আসে না। ঠিক আছে, স্টেপ 1 এ একটা জায়গা থেকে মিক্সড কোশ্চেন আসবে, মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডারের কোশ্চেন আসবে, সেটা হলো স্যালিসাইলেট পয়জনিং। এখন আমরা যেটা করতে চাই সেটা হলো একটা ফ্লো চার্টের মাধ্যমে একটু এতক্ষণ আমরা যা যা পড়লাম এগুলোকে দেখতে চাই। ঠিক আছে, আর আমাদের পড়া বাকি আছে কি এখনো? আমাদের পড়া এখনো বাকি আছে সেটা হলো অ্যানায়ন গ্যাপ, নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস নাকি ইনক্রিজড অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, সেগুলো বাকি আছে। ঠিক আছে, আর ফার্স্ট এডের সাথে আমরা কারণগুলো সবাই বুঝবেন, কারণ কি কারণে অ্যাসিড বেস ডিসঅর্ডার হয় এগুলো তো সবার, এগুলো পড়তে আর এখন কষ্ট হবে না। এখন আমরা যেটা পড়বো সেটা হলো স্টেপস, কি কি স্টেপে আমরা ডায়াগনোসিস গুলো করব। সো আমি যেটা টিপিক্যালি পছন্দ করি, সবার আগে কোশ্চেন করব যে ইজ দেয়ার এনি অ্যাসিড বেস ডিসঅর্ডার, পিএইচটা কি নরমাল নাকি অ্যাবনরমাল, ফার্স্ট কোশ্চেন হবে এটা। ঠিক আছে,
সো আমাদের পিএইচ এর নরমাল রেঞ্জটা আমরা সবাই জানি, সেটা হলো 7.3 থেকে 7.45, এটা আমাদের নরমাল রেঞ্জ। এখন আমাদের নরমাল রেঞ্জের চেয়ে কি পিএইচটা কম কিনা, তাহলে যদি দেখি যে হ্যাঁ আমাদের লো পিএইচ মানে 7.3 এর চেয়ে কম, 7.35 এর চেয়ে কম, ঠিক আছে। আমাদের যদি লো পিএইচ হয় তাহলে তো এটা ইন্ডিকেট করতেছে এটা আমাদের অ্যাসিডোসিস। যখন এটা ইন্ডিকেট করবে এটা আমাদের অ্যাসিডোসিস, নেক্সট কোশ্চেন হলো এটা কোন ধরনের অ্যাসিডোসিস? এটা কি রেসপিরেটরি অ্যাসিডোসিস নাকি এটা মেটাবলিক অ্যাসিডোসিস? ঠিক আছে, তাহলে এটা দেখার জন্য আমাদের পরবর্তী স্টেপ যেটা হবে, তাহলে ফার্স্ট স্টেপে আমরা এখানে পিএইচ দেখলাম, পরবর্তী স্টেপে আমরা বাইকার্বনেট দেখতে পারি, রাইট? তো একই সাথে সবগুলোই দেখবো আমরা। তাহলে আমরা এখানে দেখবো যে তার বাইকার্বনেটের খবর কি। তাহলে আমরা যদি এখানে দেখি যে বাইকার্বনেট কম, ইউজুয়ালি সেটা 22-এর কম, ইউজুয়ালি সবসময় এটা 22-এর কমই থাকে, তখন আমি এটা ডায়াগনোসিস বলতে পারবো যে হ্যাঁ এটা মেটাবলিক অ্যাসিডোসিস। যখন আমি এটাকে মেটাবলিক অ্যাসিডোসিস বলবো তখন আমার মাথায় একটা জিনিস থাকবে, কি থাকবে বলেন তো? তখন মাথায় থাকবে এটা রেসপিরেটরি কম্পেনসেশন। সেই রেসপিরেটরি কম্পেনসেশন কি সাথে সাথে নাকি পরে? সাথে সাথে, অর্থাৎ এখানে আর ওয়েট করার কোনো দরকার নেই। যখন এই ফাইন্ডিং পাবো তখন আমি রেসপিরেটরি কম্পেনসেশন চিন্তা করবো। এবং রেসপিরেটরি কম্পেনসেশন আমি কি পাবো? আমাদের এক্সপেক্টেড ফাইন্ডিং হলো এখানে কার্বন ডাইঅক্সাইড কম থাকা। তাহলে আপনার কাছে যদি কোনো একটা পেশেন্ট আসে যার পিএইচ কম, তার কার্বন ডাইঅক্সাইড কম, বাইকার্বনেটও কম, চোখ বন্ধ করে সেটা মেটাবলিক অ্যাসিডোসিস। আর যদি আপনার কাছে আপনার কাছে একটা অ্যাসিডোসিসের পেশেন্ট আসে যার ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কতটুকু বেশি? 45 মিলিমিটার মার্কারির চেয়ে বেশি, ঠিক আছে। তো যদি এটা 45 মিলিমিটার মার্ক, এটা আপার রেঞ্জ, আমরা সবসময় রেঞ্জ ইউজ করবো, ঠিক আছে। 45 মিলিমিটার মার্কারির চেয়েও যদি বেশি হয় তাহলে এটা অবশ্যই রেসপিরেটরি অ্যাসিডোসিস। যখন আমাদের রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে তখন আমাদের কম্পেনসেশনটা সঙ্গে সঙ্গে আমরা আশা করব না। তাহলে এটা হতে পারে আমাদের ইমিডিয়েট কিনা অ্যাকিউট কিনা। অ্যাকিউট হলে আমাদের বাইকার্বনেট একটু বেশি থাকবে, সামান্য বেশি থাকবে, কিন্তু বাইকার্বনেট তার কম থাকতেছে না, রাইট? এবং কতটুকু সেটা বেশি থাকবে সেটা আমি জানি, 0.1 মিলি ইকুইভ্যালেন্ট বৃদ্ধি পাবে 1 মিলিমিটার ইনক্রিজের জন্য। আর যদি ক্রনিক হয় তাহলে সেক্ষেত্রে আমরা কম্পেনসেশন পাবো কি বেশি পাবো? বাইকার্বনেট বেশি পাবো। ইনিশিয়াল ডায়াগনোসিসটা আমার ডিপেন্ড করতেছে কি দেখে বলেন তো? ইনিশিয়াল ডায়াগনোসিসটা ডিপেন্ড করতেছে বাইকার্বনেট লেভেল দেখে এবং কার্বন ডাইঅক্সাইড লেভেল দেখে, ঠিক আছে। তাহলে যদি দেখি যে একই সাথে পিএইচও কম, কার্বন ডাইঅক্সাইডও বেশি, রেসপিরেটরি অ্যাসিডোসিস, একই সাথে পিএইচও কম, বাইকার্বনেটও কম, সেটা আমাদের মেটাবলিক অ্যাসিডোসিস। কত সোজা জিনিস রে বাবা, এত সহজ হলে ভাল লাগে। তারপরেরটা কি আছে বলেন তো? তারপরটা হলো অ্যালকালোসিস। সো অ্যাগেইন আমরা ঠিক একইভাবে পিএইচ চেক করব। পিএইচ চেক করে যদি দেখি যে আমাদের পিএইচটা বেশি, এবং সে পিএইচটা কতর চেয়ে বেশি? সে পিএইচটা 7.45 এর চেয়ে বেশি, তাহলে না বলবো এটা অ্যালকালোসিস, ঠিক আছে। তাহলে তখন আমরা সেটাকে অ্যালকালোসিস বললাম। অ্যালকালোসিস বলার পরে আমাদের নেক্সট কোশ্চেন হলো আমরা কার্বন ডাইঅক্সাইডের দিকে তাকাবো, ঠিক আছে। তাহলে আমি আর্টারিয়াল কার্বন ডাইঅক্সাইড মিন করতেছি। আর্টারিয়াল কার্বন ডাইঅক্সাইডের দিকে তাকায় যদি দেখি এটা অনেক লো, 35 মিলিমিটার অফ মার্কারির চেয়ে লো, তার মানে এটা চোখ বন্ধ করে রেসপিরেটরি অ্যালকালোসিস। রেসপিরেটরি অ্যালকালোসিসের মোস্ট কমন কজ কি? সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন, ঠিক আছে। তাহলে একটা রেসপিরেটরি অ্যালকালোসিস, তাহলে রেসপিরেটরি অ্যালকালোসিস হলে সাথে সাথে আমি কি পাবো না? কম্পেনসেশন পাবো না। তাহলে এটা কম্পেনসেশনটা হলো ডিলেড কম্পেনসেশন। আপনি একটু লিখে রাখেন, ডিলেড কম্পেনসেশন। সেই ডিলেড কম্পেনসেশন আপনি কি আশা করেন? কার্বন ডাইঅক্সাইড কমে গেছে, এখন বাইকার্বনেট কমবে না বাড়বে? তাহলে ডিলেড কম্পেনসেশন আপনি যেটা পাবেন সেটা হলো বাইকার্বনেটও কমে যাবে। কিরকম কমবে? প্রতি মিলিমিটার অফ মার্কারি কার্বন ডাইঅক্সাইড কমার জন্য 0.5 মিলি ইকুইভ্যালেন্ট বাইকার্বনেট কমে যাবে, এটা আমরা আশা করি। আর যদি আপনি দেখেন যে না এটার কি হয়েছে, এটা হলো বাইকার্বনেট লেভেল বেশি, বাইকার্বনেট লেভেল বেশি, ঠিক আছে। তাহলে বাইকার্বনেট লেভেল যদি বেশি থাকে, বাইকার্বনেট লেভেল বেশি থাকা মানে কত বেশি? 28 মিলি ইকুইভ্যালেন্টের চেয়ে বেশি। এরকম যদি হয় তাহলে আমরা ধরে নিতে পারি এটা মেটাবলিক
অ্যালকালোসিস। যখন আমি পাবো এটা মেটাবলিক অ্যালকালোসিস, তখন আমি রেসপিরেটরি কম্পেনসেশন কখন আশা করব? সাথে সাথে ইমিডিয়েট রেসপিরেটরি কম্পেনসেশন, মানে কোনো ডিলেট ফিলেট কিছু না। রেসপিরেটরি কম্পেনসেশন আমি কি দেখতে পাবো? তাহলে বাইকার্বনেট বেড়ে গেছে, এখন কার্বন ডাইঅক্সাইডও যদি আমি বাড়াই, তাহলে এইটার জন্য এই কম্পেনসেশনে কি দেখতে পাবো সেটা বোঝার জন্য আমাদের সবসময় এই ইকুয়েশনটা ইউজ করতে হবে, ঠিক আছে? আর যা পড়াইলাম এটা অনেকবার নিজে নিজে প্র্যাকটিস করবেন, নিজেকে নিজে এক্সপ্লেন করবেন, নিজেকে নিজে পড়াবেন, তাহলে এগুলো আপনার একদম গ্রিপে চলে আসবে, ঠিক আছে? রেসপিরেটরি কম্পেনসেশন আমরা কি দেখতে পাবো? কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে গেছে, এটা আমরা রেসপিরেটরি কম্পেনসেশনে দেখতে পাবো, ঠিক আছে? সো এটা আমাদের একটা অ্যাপ্রোচ। আসেন আমরা আর একটু কঠিন অ্যাপ্রোচে বা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে যাই। তো ডিফারেন্ট অ্যাপ্রোচে আমাদের অ্যাসিড বেস ডিসঅর্ডার আছে কিনা, অ্যাসিড বেস ডিসঅর্ডার আছে কিনা এটা বোঝার জন্য আমাদেরকে পিএইচ এর কথা চিন্তা করা। তাহলে পিএইচ যদি লো হয়, ঠিক আছে, তো পিএইচ লো মানে হলো এটা আমাদের অ্যাসিডোসিস। এটা পরে আমি যেটা করব, অ্যাসিডোসিস বোঝার সাথে সাথে আমি বাইকার্বনেটের দিকে তাকাবো, এবং বাইকার্বনেটের দিক তাকানোর পরেই যদি দেখি যে হ্যাঁ বাইকার্বনেট লো, তাহলে তো কোনো কথাই নাই, এটা মেটাবলিক অ্যাসিডোসিস। আর যদি দেখি যে না বাইকার্বনেট লো না, বরং বাইকার্বনেট হাই, তখন আমি যেটা চিন্তা করব যে বাইকার্বনেট হাই কিন্তু অ্যাসিডোসিস, তার মানে কি? তার মানে অবশ্যই এটা কি না, মেটাবলিক না, তার মানে এটা রেসপিরেটরি। মানে আপনারা একটু সহজভাবে এটা চিন্তা করতে পারেন, ঠিক আছে? অলরাইট, তাহলে বাইকার্বনেট হাই অবশ্যই, তাহলে শুধুমাত্র বাইকার্বনেট দেখেই ডায়াগনোসিস করা যায়, খেয়াল করছেন? যদি শুধুমাত্র বাইকার্বনেট দেওয়া হয় আপনাকে, তাও ডায়াগনোসিস করতে পারার কথা। ধরেন কোন একটা কারণে আর্টেরিয়াল প্লাজমা, আর্টেরিয়াল পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড লেভেল আপনাকে দিল না, শুধুমাত্র পিএইচ দিল এবং বাইকার্বনেট দিল, তাও ডায়াগনোসিস করা যাবে। কারণ অ্যাসিডোসিস, তখনই আমি সেটাকে মেটাবলিক অ্যাসিডোসিস বলবো যখন তার বাইকার্বনেট কম। কিন্তু বাইকার্বনেট যদি বেশি থাকে এবং সাথে অ্যাসিডোসিস হয়, তাহলে তো এটা চোখ বন্ধ করে রেসপিরেটরি অ্যাসিডোসিস। কারণ আমরা জানি রেসপিরেটরি অ্যাসিডোসিসের দুইটা কন্ডিশনে বাইকার্বনেট বৃদ্ধি পায়। সেটা হতে পারে অ্যাকিউট, তাহলে অ্যাকিউটলি যদি কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পায়, তাহলে ডেফিনেটলি আমাদের এই ইকুয়েশনটা রাইটে শিফট করার মাধ্যমে বাইকার্বনেট বাড়াবে। এটা যদি আমাদের ক্রনিক হয়, তাও আমাদের সেম, এই ইকুয়েশন শিফট করার মাধ্যমে তো সে বাড়াবেই, এটা শিফট করার মাধ্যমে তো সে বাড়াবেই, সাথে আমার আবার রেনাল কম্পেনসেশন আছে, তাহলে বাইকার্বনেট বেশি থাকবেই। তাহলে পিএইচ কম বাইকার্বনেট বেশি, চোখ বন্ধ করে রেসপিরেটরি অ্যাসিডোসিস, পিএইচ কম বাইকার্বনেট কম, চোখ বন্ধ করে মেটাবলিক অ্যাসিডোসিস। সবার কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার না হয় উপায় আছে? ধরে নিচ্ছি সবার কাছে ক্লিয়ার, কেমন? তারপরে কথা হলো ক্লিয়ার নাই হতে পারে, একবার শুনলে লেকচার ক্লিয়ার নাই হতে পারে, এই জন্য আপনাদেরকে ভিডিও রেকর্ডিং দিয়ে দেওয়া হয়, হ্যাঁ? তবে আমি ট্রাই করতেছি প্রতিটা পয়েন্ট আপনাদেরকে এক্সপ্লেন করে দেওয়ার জন্য, প্রতিটা সবকিছু বুঝায় দেওয়ার জন্য, ঠিক আছে? এটা আপনার রেকর্ড হিসেবে থাকতেছে, আপনি একটু রিপিট করবেন, নিজে নিজে চিন্তা করবেন, সব পেয়ে যাচ্ছেন। আর অ্যাসিড বেস ডিসঅর্ডার যেটা করা যেত, সেটা যে একটা পেজ দেখায় হ্যাঁ এটা হলে এটা, এটা হলে এটা, টেবিলটা ধরে ধরে ফার্স্ট এড পড়া দিলে 10 মিনিট লাগে এটা পড়াইতে। আর এজন্য আমি আসলে 6 মাসে ইউএসএমএলই কোর্স শেষ করা আমার পক্ষে সম্ভব না আসলে। আর এখানে যারাই আর কি রিসেন্ট জয়েন করছেন অথবা এর আগে জয়েন করছেন, জয়েন করার সময় আমাকে অনেক কোশ্চেন জিজ্ঞেস করতেন, তার মধ্যে একটা কোশ্চেনের অ্যান্সার আমি কখনো স্ট্রেট দিতে পারি নাই, সেটা হলো ভাইয়া কতদিনের কোর্স। এটা আমার একটা লিমিটেশন, আমি এটা বলতে পারি না। আমি ইমপ্রুভ করার ট্রাই করতেছি, যে আরেকটা সেকেন্ড লেকচারার ইনভলভ করার মাধ্যমে আশা করি ঠিক হয়ে যাবে আর কি, ঠিক আছে? আর তবে এটা ঠিক 6 মাসের মধ্যে যারা ইউএসএমএলই কোর্স শেষ করে দেয় তারা লিজেন্ড। আসেন, এটা পসিবল না, মানে বুঝবেন না আর কি, এমনি দাগায় দেওয়া যাবে রেটিনা টাইপে যে কি কি পড়বেন কি কি পড়বেন না, কিন্তু বোঝানো সম্ভব না আর কি। সো দুইটা পারপাস হতে পারে আপনার, আপনি কি চান, আপনি বুঝতে চান নাকি যেন আপনাকে দেখায়, হ্যাঁ অনেক স্টুডেন্ট আছে তাদেরকে দেখায় দিলেই হয় যে এটা এটা পড়লেই হবে, এগুলো পড়তে হবে না। যেমন আমি আজকে আপনাদেরকে দেখায় দেওয়া টাইপের একটা কথা বলছি যে স্টেপ 1-এ লিমিট কতটুকু অ্যাসিড বেস ডিসঅর্ডারের, ঠিক আছে? সো এটাকে বলা হয় দেখায় দেওয়া, আর একটা হলো বুঝায় দেওয়া, দুইটার মধ্যে ডিফারেন্স আছে। দুইটাই কোর্স, দুইটাকেই কোর্সের ডিজাইন বলা যায়। তো এইটা এইভাবে অ্যাকর্ডিংলি আমাদের ডিসিশন নিতে হয়, একটা স্টুডেন্ট নিজে ডিসিশন নেবে যে আমার কোনটা দরকার। আচ্ছা আমি আবার আগের জায়গায় চলে আসি। সো অ্যাসিড বেস ডিসঅর্ডার পিএইচ যদি থাকে বেশি, পিএইচ যদি থাকে বেশি, তাহলে আমি সেটাকে বলবো অ্যালকালোসিস,
এখন আমাকে চিন্তা করতে হবে বাইকার্বনেট দেখে অ্যালকালোসিস ডায়াগনোসিস করা যাবে কিনা। তাহলে বাইকার্বনেট দেখে অ্যালকালোসিস ডায়াগনোসিস করা যাবে যদি আমি দেখি বাইকার্বনেট বেশি, অর্থাৎ আমি পরবর্তী স্টেপে বাইকার্বনেট দেখব। যদি আমি দেখি যে হ্যাঁ বাইকার্বনেট বেশি, অর্থাৎ বাইকার্বনেট বেশি এবং পিএইচও বেশি, এই কম্বিনেশনটা আমাকে বলতেছে কি মেটাবলিক কজ। আর আমি যদি দেখি যে বাইকার্বনেট কম সাথে পিএইচ বেশি, এটা আমাকে বলতেছে রেসপিরেটরি কজ। আমি আপনাকে দুইটা ডিফারেন্ট ওয়েতে দেখাইলাম। সেকেন্ড, অর্থাৎ এইখানে আমি যে টেবিলটা দেখাচ্ছি এই টেবিলে শুধুমাত্র দুইটা জিনিস দিয়ে ডায়াগনোসিস পর্যন্ত পৌঁছে যাওয়া যায়, এক হলো পিএইচ আর হলো বাইকার্বনেট। আপনার কাছে এই টেবিলগুলো এখন যদি আপনি পিছনের সকল স্টোরি কি কি ভাবে আমরা এইগুলোর ব্যাখ্যা বুঝলাম, ঠিক আছে, কি কি কারণে আমরা এটা বুঝলাম যে কোনো ধরনের রেসপিরেটরি অ্যালকালোসিসেই বাইকার্বনেট কম থাকবে, সেটা অ্যাকিউট হোক ক্রনিক হোক। সেটা যদি আপনি এরকম পুরো ফ্লো বা পুরো স্টোরিটা যদি না বুঝেন, তাহলে আপনার এই টেবিলটা একটা মুখস্থের মতন হয়ে যাবে। এটা আপনার ব্রেনে জাং তৈরি করবে, প্রেশার তৈরি করবে। আর যদি আপনি পুরো স্টোরি লাইনটা বুঝেন তখন বুঝবেন যে হ্যাঁ এটা তো সিম্পল, এটা না বুঝার কি আছে। তো আমাদের দুইটা ডিফারেন্ট অ্যাপ্রোচ শেষ, সাথে সাথে আমাদের এক্সপেক্টেড ফাইন্ডিং কিভাবে বের করতে হয় সেটার পরিমাণ সেটা পড়া শেষ। আমরা এখন যেটা করব সেটা হলো মেটাবলিক অ্যাসিডোসিসটাকে নিয়ে একটু চুলচেরা বিশ্লেষণ করব। মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিসের দুইটা কারণ হতে পারে। তার একটা কারণ হতে পারে আপনি কোনো কারণে বাইকার্বনেট লস হয়ে যাচ্ছে, আর একটা হতে পারে আপনি কোনো কারণে অ্যাসিড প্রোডাকশন বেশি করতেছেন, আপনার বডিতে অ্যাসিড বেড়ে গেছে অথবা আপনার বডি থেকে অ্যালকালি কমে গেছে। সামারি হলো এটা, আপনার বডি থেকে অ্যালকালি বের হয়ে গেছে অথবা আপনার বডিতে অ্যাসিড প্রোডাকশন বেশি হয়েছে। আমরা 2 নম্বর কারণটাকে নিয়ে যদি সামনে আগাই, অ্যাসিড বেড়ে যাওয়া মানে তার সাথে একটা অ্যানায়ন যুক্ত হওয়া। এটা একটা অ্যাসিড, যে কোনো অ্যাসিডের সাথে একটা অ্যানায়ন থাকে, ডিসোসিয়েশন হওয়ার পরে সে একটা হাইড্রোজেন দান করে, সাথে সেই অ্যানায়নটা দান করে। উদাহরণস্বরূপ হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোজেন দান করলো, ক্লোরিন দিল। উদাহরণস্বরূপ আপনি যত যাই আনেন না কেন সবার সাথে এগুলো হবে, বুঝতে পারছেন? আপনি যাই আনেন না কেন আমি তাই দেখাতে পারবো যে হাইড্রোজেন রিলিজ করবে সাথে একটা অ্যানায়ন রিলিজ করবে। এটা এগুলো হলো সব উদাহরণ আর এটা হলো রিয়েলিটি। যেই অ্যাসিডে আসুক না কেন সাথে তার কি থাকবে, একটা অ্যানায়ন থাকবে। এই অ্যাসিড অ্যাড হওয়াটা হতে পারে এন্ডোজেনাস, এই অ্যাসিড অ্যাড হওয়াটা হতে পারে এক্সোজেনাস। বুঝতে পারছেন? এটা এন্ডোজেনাসও হতে পারে এক্সোজেনাসও হতে পারে। যাই হোক না কেন নতুন কোন অ্যাসিড অ্যাড হওয়া মানে হলো নতুন অ্যানায়ন অ্যাড হওয়া। তাহলে আমি প্রথম থেকে আবার বলতেছি, মেটাবলিক অ্যাসিডোসিসের দুইটা মেকানিজম। সে বাইকার্বনেট লস করছে, তার মানে সে অ্যালকালি লস করছে, তাই এখন সে অ্যাসিডিক, অথবা তার বডিতে অ্যাসিড অ্যাড হইছে, তাহলে অ্যাসিড অ্যাড হওয়ার কারণে সে অ্যাসিডিক। দুইটা মেকানিজম। তাহলে দুইটা মেকানিজমের মধ্যে সে কোন মেকানিজমের মধ্যে পড়ে, অর্থাৎ মেটাবলিক অ্যাসিডোসিসের মধ্যে সে এখন কোথায় আছে সেটা বোঝার জন্য আমরা যেটা ইউজ করি সেটাকে বলা হয় অ্যানায়ন গ্যাপ। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অ্যানায়ন গ্যাপ। কিভাবে? বডিতে নতুন কোনো অ্যানায়ন যুক্ত হওয়া মানে বডিতে নতুন কোনো নেগেটিভ চার্জ যুক্ত হওয়া। আমি জানি না কি সেটা, সেটা ল্যাকটেট হতে পারে, সেটা ফসফেট হতে পারে, অনেক কিছু হতে পারে। বডিতে অ্যানায়ন আসা মানে নতুন করে কোনো অ্যানায়ন যুক্ত হওয়া। অ্যানায়ন গ্যাপ আমরা যেভাবে বের করি, অ্যানায়ন গ্যাপ আমরা কিভাবে বের করি? তাহলে অ্যানায়ন গ্যাপের থিওরিটা কোত্থেকে আসলো সেটা বুঝি। অ্যানায়ন গ্যাপের থিওরি হলো আমাদের নোন কিছু ইলেকট্রোলাইটস আছে। তাহলে আমাদের নোন পজিটিভ চার্জ আছে, আমাদের নোন নেগেটিভ চার্জ আছে, এদের পরিমাণটা অলমোস্ট ইকুয়াল। অলমোস্ট ইকুয়াল, কিছুটা গ্যাপ অ্যাকসেপ্টেবল। যেমন আমাদের নোন পজিটিভ চার্জ, আমরা কিসের কথা বলতেছি? প্লাজমা, যেহেতু তার মানে ইসিএফ। তাহলে আমাদের নোন পজিটিভ চার্জ যেটা কিনা মেজর, আমি সেই একটাকেই ধরতেছি।
আর আমাদের প্লাজমাতে নোন যেটা নেগেটিভ চার্জ এবং মেজর সেটা হলো এটা। এখন আপনাদের কোশ্চেন, ভাইয়া এর বাইরেও তো পজিটিভ চার্জ আছে। হ্যাঁ আছে, পরিমাণে খুব কম। ভাইয়া এর বাইরেও তো নেগেটিভ চার্জ আছে। হ্যাঁ, এবং অনেক বেশি আছে। হ্যাঁ আছে। তার মানে এটা অবশ্যই সমান, কিন্তু এই দুইটা সমান, এই দুইটা না। কিছুটা গ্যাপ আশা করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বডিতে যতগুলো পজিটিভ চার্জ আছে ঠিক ততগুলো নেগেটিভ চার্জ থাকতে বাধ্য। বুঝছেন ব্যাপারটা নাকি বুঝেন নাই? এটা সবসময় ইকুয়াল থাকবে। আর আমরা এটাকে সবচেয়ে বড় অ্যাপ্রক্সিমেশন যেটা, সবচেয়ে বড় অ্যাপ্রক্সিমেশনটা এখানে আছে। কি করে? নর্মাল প্লাজমা লেভেল অফ সোডিয়াম হলো 135, নর্মাল প্লাজমা লেভেল অফ ক্লোরিন হলো 105, নর্মাল প্লাজমা লেভেল অফ বাইকার্বনেট 24, তো ধরেন 129। তাহলে এই জায়গাটায় সবচেয়ে বেশি অ্যাপ্রক্সিমেশন হয়। আমি আবার বলতেছি, আমাদের প্লাজমাতে বা ইসিএফ এ সব সময় পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ গুলো সমান। ইকুয়াল অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ, ইকুয়াল অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ আছে। এর মধ্যে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন হলো সোডিয়ামের, সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন হলো ক্লোরিনের। এটা ছাড়া অনেক নেগেটিভ আছে, এটা ছাড়া অনেক পজিটিভ আছে, বাট সেগুলোর কন্ট্রিবিউশন খুব কম। আর এটা হলো বেস্ট অ্যাপ্রক্সিমেশন। বেস্ট অ্যাপ্রক্সিমেশন হওয়ার কারণে মানে কি, সম্পূর্ণ ইকুয়াল হয় না। যেমন সে 135 হয়, তাদের কম্বিনেশন 125, 130 হয়। এই জন্য এটা হলো বেস্ট অ্যাপ্রক্সিমেশন। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? তাহলে বেস্ট অ্যাপ্রক্সিমেশন আমরা যেটা দেখতে পাই, আমাদের নেগেটিভ চার্জটা পজিটিভ চার্জের চেয়ে একটু কম আছে। বেস্ট অ্যাপ্রক্সিমেশন আমরা কি দেখতে পাই, আমাদের এই নেগেটিভ চার্জটা পজিটিভ চার্জের চেয়ে একটু কম আছে। এটাকে বলা হয় অ্যানায়ন গ্যাপ। এটা নর্মাল। সো এটা নর্মাল, একটা নির্দিষ্ট রেঞ্জে সেটা থাকাটা কি নর্মাল। তাহলে আমাদের সেই নর্মাল অ্যানায়ন গ্যাপের রেঞ্জ যেটা, সেটা হলো 8 থেকে 12। তাহলে 8 থেকে 12 এই গ্যাপটা আমাদের মানে অ্যাকসেপ্টেবল, এটা আমাদের এক্সপেক্টেড। 8 থেকে বড় মানে কি, অর্থাৎ পজিটিভ যেটা, অর্থাৎ সোডিয়াম, তার পরিমাণ বাইকার্বনেট এবং ক্লোরিনের কম্বিনেশনের চেয়ে 8 থেকে 12 সবসময় বেশি হবে, যেটা আমি দেখাইলাম। ধরেন 135, ধরেন 124, আর এটা সরি 100 হলো ক্লোরিন আর 24 হলো বাইকার্বনেট। তাহলে এই নর্মাল একটা গ্যাপ সবসময় থাকে, এটাই হলো নর্মাল অ্যানায়ন গ্যাপ। এখন যেহেতু আমাদের বডিতে সবসময় ইকুয়াল অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ, ইকুয়াল অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ থাকবে, নতুন এবং আননোন, নিউ এবং আননোন। আননোন মানে অ্যাকচুয়ালি আননোন না, মানে যেটা আমরা মেজার করতেছি না। যেমন আমি সবসময় অ্যানায়ন গ্যাপ মেজার করব কি দেখে, সোডিয়াম মাইনাস বাইকার্বনেট ক্লোরিন, অর্থাৎ ক্লোরিন এবং বাইকার্বনেটের সমষ্টিকে সোডিয়াম থেকে বিয়োগ করে নর্মাল অ্যানায়ন গ্যাপ বের করব। কিন্তু আমি কিন্তু এখানে অন্য কোনো অ্যানায়নকে কাউন্ট করতেছি না। আমার কাউন্টের বাইরে যদি কোনো অ্যানায়ন এখানে যুক্ত হয়, তাহলে আমার বডি সেটা কিভাবে রেসপন্স করবে? আমার বডি তখন এই অ্যানায়নগুলোকে কমানোর মাধ্যমে তার অ্যাকচুয়াল পজিটিভ নেগেটিভের যে ইকুইলিব্রিয়াম সেটাকে মেনটেন করবে। তাহলে তখন আমি কি পাবো? তাহলে বডিতে যদি নতুন কোনো অ্যানায়ন যুক্ত হয়, তাহলে ক্লোরিন চিন্তা করবে আমার আর এখানে থাকা লাভ নাই, আমি সেলের ভিতরে ঢুকে গেলাম। তার মানে আমাদের এই মেজারেবল যেই অ্যানায়ন গুলো আছে তাদের কোনো একটার পরিমাণ কমা শুরু করবে। তখন আমার অ্যানায়ন গ্যাপটা কি বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? তাহলে সোডিয়ামের তো কোনো চেঞ্জ আসলো না, নতুন অ্যানায়ন যুক্ত হওয়ার কারণে সোডিয়ামের তো আর কোনো চেঞ্জ হলো না। তো নতুন অ্যানায়ন আসার কারণে ধরেন ক্লোরিন ভিতরে ঢুকে গেল, বাইকার্বনেটও কমা শুরু করলো, তাহলে এদের পরিমাণ কমা শুরু করবে অনেক বেশি, তাই না? তাহলে নতুন অ্যানায়ন আসার কারণে যেহেতু এদের পরিমাণ কমা শুরু করবে, সেহেতু সেক্ষেত্রে আমি গ্যাপটা অনেক বেশি পাবো। সেই গ্যাপটা যদি 12 বেশি হয়ে যায়, তখন আমি সেটাকে বলবো ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিসের সাথে যদি আমি পাই অ্যানায়ন গ্যাপ বেশি, মেটাবলিক অ্যাসিডোসিসের সাথে যদি আমি পাই অ্যানায়ন গ্যাপ বেশি, এটা ইন্ডিকেট করে নতুন কোনো অ্যানায়ন যুক্ত হয়েছে। মেটাবলিক অ্যাসিডোসিসের সাথে
যদি পাই অ্যানন গ্যাপ বেশি, তার মানে নতুন অ্যানন যুক্ত হয়েছে, নতুন অ্যানন যুক্ত হয়েছে মানে নতুন অ্যাসিড যুক্ত হয়েছে। নতুন অ্যানন যুক্ত হয়েছে মানে কি রে ভাই? নতুন অ্যানন যুক্ত হয়েছে মানে হলো নতুন অ্যাসিড যুক্ত হয়েছে, ঠিক আছে? তাহলে আমি যদি এখন আপনাকে বলি একটা পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস ডিউ টু ল্যাকটিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস ডিউ টু ল্যাকটিক অ্যাসিডোসিস, এটা কোন ধরনের হবে? ইনক্রিজ অ্যানন গ্যাপ নাকি ডিক্রিজ অ্যানন গ্যাপ? স্টুডেন্টরা কি ক্লাসে আছে নাকি নাই আল্লাহ জানে। অলরাইট, তাহলে এটা ইনক্রিজ অ্যানন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, ঠিক আছে? মাঝে মধ্যে না, এটা অবশ্য আপনাদের মনোযোগের কারণে কিন্তু এইরকম একটা ফিল হয়, কারণ এটা তো লাইভ ক্লাস না, এটা অনলাইন ক্লাস, তো এরকম একটা ফিলিংস হয় যে মানে সব চুপ নীরব, আলিফ লালা দেখতেছে, এরকম আর কি একটা ইয়া হয় যে কি ব্যাপার, কেউ আছে নাকি নাই। ঠিক আছে, এগুলো ইগনোর করি আর কি, তো ব্যাপার না। অলরাইট, সো আমি এখন আপনাদেরকে কারণগুলো বলবো, আপনারা খালি মিলাবেন, ঠিক আছে? তাহলে প্রথম কথা যেটা বললাম সেটা হলো ল্যাকটিক অ্যাসিডোসিস। তাহলে বডিতে ল্যাকটিক অ্যাসিড যুক্ত হওয়া মানে কি? ল্যাকটেট নামক অ্যানায়ন যুক্ত হওয়া, তাই না? আমি যদি আপনাকে বলি মিথানল অ্যাড হয়েছে বডিতে, মিথানল ইনটক্সিকেশন, মিথানল কনভার্ট হবে যেটা, সেটা হলো মিথানয়িক অ্যাসিড। মিথানয়িক অ্যাসিড, মিথানয়িক অ্যাসিড মানে হলো ফর্মিক অ্যাসিড। তাহলে এই অ্যাসিডও কি নিশ্চয়ই একটা কি আছে বলেন তো? নিশ্চয়ই একটা না একটা অ্যানায়ন আছে সেখানে। তাহলে আমরা সেটাকে কি বলবো? এটাও ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ নাকি নরমাল অ্যানায়ন গ্যাপ? এটাও ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ, রাইট? কোন একটা পেশেন্টের ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, কোন একটা পেশেন্টের ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস মানে কি? তার বডিতে কিটো অ্যাসিড যুক্ত হয়েছে। বডিতে কিটো অ্যাসিড যুক্ত হওয়া মানে কি? নতুন অ্যাসিড, নতুন অ্যাসিড মানে নতুন অ্যানায়ন। তাহলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এখানে আসবে। কোন একটা পেশেন্টের ইউরেমিয়া, ইউরেমিয়া মানে কি? বডিতে যেই এন্ডোজেনাস অ্যাসিড প্রোডাকশন হচ্ছে সেটা বের করতে পারতেছি না। বডিতে যে নতুন, বডিতে যে এন্ডোজেনাস অ্যাসিড প্রোডাকশন হচ্ছে অথবা খাবার দাবারের মাধ্যমে ঢুকতেছে সেটা আমি রেনাল এক্সক্রিশন করতে পারতেছি না, তার মানে বডিতে অ্যাসিড অ্যাকুমুলেশন হচ্ছে, অ্যাসিড অ্যাকুমুলেশন হচ্ছে, তার মানে অ্যানায়ন অ্যাকুমুলেশন হচ্ছে। ইউরেমিয়া। কোন পেশেন্ট ইথাইলিন গ্লাইকল, ঠিক আছে, অর্থাৎ অ্যান্টিফ্রিজ খাইলো, অ্যান্টিফ্রিজ খাইলেও তার অ্যাসিডোসিস হতে পারে। অ্যান্টিফ্রিজ খাইলে আমি প্লাজমাতে যেটা পাই সেটা কি? ইথাইলিন গ্লাইকল। তাহলে এটাও অ্যান্টিফ্রিজ, এটাও ইথাইলিন গ্লাইকল, নতুন অ্যানায়ন আছে, এখান থেকে যেটা তৈরি হয় অক্সালিক অ্যাসিড। তাহলে অক্সালিক অ্যাসিড অ্যানায়ন হিসেবে অক্সালেট, অর্থাৎ নতুন অ্যাসিড, নতুন অ্যানায়ন, ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস। একটা পেশেন্ট অ্যাসপিরিন খাইলো, স্যালিসাইলেট টক্সিসিটি হলো, স্যালিসাইলেট পয়জনিং হলো, তাহলে স্যালিসাইলেট, তাহলে এটা দিয়ে যেটা হবে নতুন অ্যানায়ন আছে সেটার মধ্যে, যেহেতু অ্যাসিড সেহেতু অ্যানায়ন থাকবেই, সেটাও ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস। ক্লিয়ার? এখন আসেন কোন একটা পেশেন্ট বাইকার্বনেট লস হচ্ছে তার, ঠিক আছে? তাহলে বাইকার্বনেট যেহেতু তার লস হয়, তাহলে এই রিলেটেড যতগুলো অ্যাসিড বেস ডিজঅর্ডার আছে তারা হলো সবাই নরমাল অ্যানায়ন গ্যাপ, নরমাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিড বেস ডিজঅর্ডার। এখন আপনার মনে কোশ্চেন হবে এটা যে ভাইয়া বাইকার্বনেট লস হলে তাহলে কেন বাইকার্বনেট, সরি আমি খালি এখানে প্লাস দিয়ে দিচ্ছি, বাইকার্বনেট লস হলে কেন ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ হবে না? বাইকার্বনেট লস হলে ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ হবে না, কারণ এই দুইজন দুইজনের মধ্যে কম্পেনসেশন করে। যখন বাইকার্বনেট হ্রাস পায় তখন ক্লোরিন বেড়ে যায়, যেহেতু এই দুইজন দুইজনের সাথে কম্পেনসেশন করে এবং এই দুইজনই আমার এই ইকুয়েশনের মধ্যে আছে, তাই আমি চেঞ্জটা দেখতে পাবো না। আর যখন নতুন কোনো অ্যানায়ন যুক্ত হয়, যখন নতুন কোনো অ্যানায়ন যুক্ত হয় তখন তার সাথে এরা দুইজনই কম্পেনসেশন করে, তাই এই দুইজনই কমে যায় এবং বাইরের সাথে এক্সচেঞ্জ হচ্ছে, এক্সচেঞ্জটা ইন্টারনাল এক্সচেঞ্জ হচ্ছে না।
ইন্টারনাল এক্সচেঞ্জ না হওয়ার কারণে আনকাউন্টেবল একজনের সাথে যদি এক্সচেঞ্জ হয় তাহলে আমার কাউন্টিং এর বাইরে হয়ে চলে গেল তারা। আর কাউন্টেবল একজনের সাথে যদি এক্সচেঞ্জ হয় তাহলে আমি তো দুইটাকে কাউন্ট করে, দুইটা আমার কাউন্টিং এর মধ্যে আছে, দ্যাটস ওয়াই সেটা ধরা পড়বে না। তাহলে নরমাল অ্যানান গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস মানে হলো এমন কোন কন্ডিশন যেখানে কি হচ্ছে, এমন কোন কন্ডিশন যেখানে বাইকার্বনেট লস হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি যদি আপনাকে বলি যে প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, এটাতে যদি আমি কোনো অ্যাসিডোসিস পাই, কোন ধরনের অ্যাসিডোসিস পাবো? ইনক্রিজ অ্যানান গ্যাপ অ্যাসিডোসিস না কোনটা পাবো অ্যাকচুয়ালি? প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হলে কি ঘটনা ঘটবে? তাহলে প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি মানে তার অ্যালডোস্টেরন নাই। অ্যালডোস্টেরন কি কাজ করে? অ্যালডোস্টেরন এট এ টাইম হাইড্রোজেন বের করে দেয়, যখন সে হাইড্রোজেন বের করে দিবে তখন সে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন করবে, এটাই তার ধর্ম। সে যদি বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন, সে যদি কাজই না করে তাহলে হাইড্রোজেন বের হবে না, আই মিন বাইকার্বনেটও রিঅ্যাবজর্পশন হবে না। তাহলে নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, একটা পেশেন্টের যদি ডায়রিয়া হয় তাহলে ডায়রিয়া হওয়া মানে কি? তার কোলন থেকে বাইকার্বনেট লস হচ্ছে। ডায়রিয়া হওয়া মানে তো নতুন কোনো অ্যাসিড যুক্ত হয় নাই, রাইট? তাহলে ডায়রিয়াতে যদি তার বাইকার্বনেট লস হয় তাহলে সেক্ষেত্রে আমরা নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস পাবো। কোন একটা পেশেন্ট অ্যাসিটাজোলামাইডের ওভারডোজ করে ফেলছে। অ্যাসিটাজোলামাইডের কাজ কি? অ্যাসিটাজোলামাইড ইনহিবিট করে ফেলছে কার্বনিক অ্যানহাইড্রেজকে। কার্বনিক অ্যানহাইড্রেজকে ইনহিবিট করলে আমাদের বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হবে না, নরমাল ফিজিওলজি। আমরা পড়েছি কিভাবে কার্বনিক অ্যানহাইড্রেজ বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনে হেল্প করে। তাহলে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হবে না, মানে বাইকার্বনেট লস হবে। তাহলে কোন ধরনের মেটাবলিক অ্যাসিডোসিস? নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। একটা পেশেন্ট স্পাইরোনোলেকটন খেয়ে ফেললো না, ওভারডোজ হয়ে গেল। একটা পেশেন্টের স্পাইরোনোলেকটনের মাধ্যমে যদি অ্যালকালোসিস হয়, সরি অ্যাসিডোসিস হয়, তাহলে কি হবে? স্পাইরোনোলেকটন মানে হলো অ্যান্টি অ্যালডোস্টেরন, তাই না? তাহলে অ্যালডোস্টেরনের অ্যাক্টিভিটি ব্লক করে দেওয়া। অ্যালডোস্টেরনের অ্যাক্টিভিটি ব্লক করে দেওয়া মানে অ্যালডোস্টেরন কাজ করতেছে না, মিনারেলোকর্টিকয়েড কাজ করতেছে না। মিনারেলোকর্টিকয়েড যদি কাজ না করে, মিনারেলোকর্টিকয়েড কাজ না করা মানে কি বাবা? তার মানে কিডনি বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন করতে পারতেছে না, হাইড্রোজেন এক্সক্রিশন করতে পারতেছে না। অ্যাগেইন নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন মেটাবলিক অ্যাসিডোসিসকে আমরা ডেসক্রাইব করছি, এখন আমরা একটু মেটাবলিক অ্যালকালোসিস নিয়ে ডেসক্রাইব করব। মেটাবলিক অ্যালকালোসিস, তাই তো? আচ্ছা, যদি আমি আপনাকে বলি রেসপিরেটরি অ্যালকালোসিস, তার মানে কি? রেসপিরেটরি অ্যালকালোসিসের কারণ হলো হাইপার ভেন্টিলেশন, সে হাইপার ভেন্টিলেট করছে। রেসপিরেটরি অ্যালকালোসিসের কজ হলো হাইপার ভেন্টিলেশন, সেটা হতে পারে সাইকোজেনিক, সেটা হতে পারে হাই অ্যালটিটিউড, রাইট? তাহলে মেটাবলিক অ্যালকালোসিস যদি হয়, এখানে একটা খুব চমৎকার বিষয় আছে। আমরা আমাদের এই নেফ্রোলজির প্রথম সেগমেন্টে কিছু জিনিস পড়েছিলাম, সেটা হলো কন্ট্রাকশন অ্যালকালোসিস, মনে আছে কি? কন্ট্রাকশন অ্যালকালোসিস মানে কি? কন্ট্রাকশন অ্যালকালোসিস মানে হলো যদি কারো প্লাজমা ভলিউম কমে যায়, মানে রেনাল ব্লাড ফ্লো কমে যাওয়া মানে হলো রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমের স্টিমুলেশন হওয়া। সেখান থেকে অ্যানজিওটেনসিন 2 নিজে এবং অ্যালডোস্টেরন সবাই মিলে যে কাজটা করে, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন বাড়াতে পারে, হাইড্রোজেন এক্সক্রিশন কমাতে পারে, হাইড্রোজেন এক্সক্রিশন বাড়ায় এবং বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন বাড়ায়। হাইড্রোজেন এক্সক্রিশন এবং বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন বাড়ায়। তার মানে প্লাজমা ভলিউম কমে গেলেই কি হয়ে যেতে পারে? অ্যালকালোসিস হতে পারে, কন্ট্রাকশন অ্যালকালোসিস। তাহলে কন্ট্রাকশন অ্যালকালোসিস টেকনিক্যালি কোন ধরনের অ্যালকালোসিস? কন্ট্রাকশন অ্যালকালোসিস টেকনিক্যালি মেটাবলিক অ্যালকালোসিস।
তাহলে কন্ট্রাকশন অ্যালকালোসিস টেকনিক্যালি হয়ে গেল মেটাবলিক অ্যালকালোসিস। ট্রিটমেন্ট কি হবে বাবা? ট্রিটমেন্ট হবে ভলিউম রিপ্লেসমেন্ট। তাহলে এটা খুব সিম্পল না, বলেন তো? হ্যাঁ, খুব সিম্পল। একটা অ্যাসিড বেস ডিসঅর্ডার যেটাকে আমি আইবি ফ্লুইড দিলেই নর্মাল হয়ে যাবে, আইবি ফ্লুইড দিলেই সেই অ্যালকালোসিসটা কারেকশন হয়ে যাবে, সেটা হলো মেটাবলিক অ্যালকালোসিস, তাই তো? আচ্ছা, তাহলে সব ধরনের মেটাবলিক অ্যালকালোসিস নাকি না যেই মেটাবলিক অ্যালকালোসিসের মধ্যে ভলিউমের কন্ট্রাকশন আছে সেটা? কি মনে হয়? সব ধরনের মেটাবলিক অ্যালকালোসিস তো কারেকশন নাও হতে পারে, কিন্তু কোনটা কোনটা কারেকশন হবে? যেটার মধ্যে আমাদের ভলিউমের কন্ট্রাকশন আছে, কারণ আমরা দেখলাম ভলিউম কন্ট্রাকশনের জন্য প্লাজমা ভলিউম কমে যাওয়ার জন্য রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরনের স্টিমুলেশন এবং সেটার কারণে অ্যালকালোসিস। সো এটাকেই আমরা বললাম কন্ট্রাকশন অ্যালকালোসিস। তো কন্ট্রাকশন অ্যালকালোসিস আমি দেখলাম যে বেসিক্যালি বাইকার্বনেট লেভেল বেড়ে যাওয়া, বাইকার্বনেট লেভেল বেড়ে যাওয়ার জন্য তো সেই অ্যালকালোসিস। তার মানে কন্ট্রাকশন অ্যালকালোসিস হলো ওয়ান কাইন্ড অফ মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে সেই টাইপের অ্যালকালোসিসটাকে আমরা শুধুমাত্র ভলিউম রিপ্লেসমেন্টের মাধ্যমেই কারেকশন করে ফেলতে পারি। সবাই কি এ পর্যন্ত আমাকে ফলো করতে পারতেছেন? এক্সিলেন্ট। আমরা আবার ফাঁকা একটা জায়গা খুঁজে বের করি। হ্যাঁ, এখন আসেন। তাহলে মেটাবলিক অ্যালকালোসিসকে আমরা যদি এইভাবে চিন্তা করি যে স্যালাইন রেসপন্সিভ নাকি স্যালাইন আনরেসপন্সিভ, তাহলে মেটাবলিক অ্যালকালোসিস দুই ভাগে বলবো। যে ভলিউম রিপ্লেসমেন্ট করলে যদি কারেকশন হয়ে যায় আমি বলবো সেটাকে স্যালাইন রেসপন্সিভ, আর ভলিউম রিপ্লেসমেন্ট করলে যদি সেটা কারেকশন না হওয়ার মতন হয় তাহলে আমি বলবো সেটাকে স্যালাইন আনরেসপন্সিভ। ক্লিয়ার? তাহলে মেটাবলিক অ্যালকালোসিস হতে পারে স্যালাইন রেসপন্সিভ, হতে পারে স্যালাইন আনরেসপন্সিভ। তাহলে এখন আমাকে তো ভাই এটা ডায়াগনোসিস করতে হবে যে কোনটা স্যালাইন রেসপন্সিভ আর কোনটা স্যালাইন আনরেসপন্সিভ। ঠিক না? অর্থাৎ আমাদের এখন নেক্সট স্টেপ কি বলেন তো? নেক্সট স্টেপ হলো যে কোনোভাবে আহ এটা ডায়াগনোসিস করা যায় কিনা যে কোনটা স্যালাইন রেসপন্সিভ আর কোনটা স্যালাইন নন রেসপন্সিভ, তাই তো? তাহলে আসেন আমরা এখন সেদিকে আগাই। তাহলে এটা হলো আমাদের মেটাবলিক অ্যালকালোসিস। মেটাবলিক অ্যালকালোসিস মানে হলো তার পিএইচ বেশি, 7.45 এর চেয়ে বেশি। মেটাবলিক অ্যালকালোসিস তো শুধুমাত্র পিএইচ তে বলা যাবে না, বাইকার্বনেটকেও মেনশন করতে হবে। তার বাইকার্বনেটও বেশি, অবশ্যই সেটা 28 এর চেয়ে বেশি, ধরুন 24 এর চেয়ে বেশি হলেই বলবো, 28 এর চেয়ে বেশি বলে দিলাম আর কি। তাহলে সেটা কি স্যালাইন রেসপন্সিভ নাকি স্যালাইন নন আনরেসপন্সিভ সেটা বোঝার জন্য আমাদের যেই জিনিসটা দেখতে হয় সেটা হলো ইউরিন ক্লোরাইড লেভেল। যেটা দেখবো সেটা কি দেখবো জানেন? ইউরিন ক্লোরাইড লেভেল। ইউরিনে তার ক্লোরিন কিরকম আছে সেটা দেখবো। তাহলে আমি যদি দেখি ইউরিনের ক্লোরাইড লেভেল লো, লো ইউরিন ক্লোরাইড লেভেল, ইউরিনে ক্লোরিনের পরিমাণ কম, ইউরিনে ক্লোরিনের পরিমাণ কম, এটা থেকে আমি যেটা বুঝি, এটা থেকে আমি কি বুঝি, এটা থেকে আমি যেটা বুঝি যে জিএফআর মেনটেন হচ্ছে, বাট আমরা চেষ্টা করতেছি ম্যাক্সিমাম রিঅ্যাবজর্পশন করে রাখা যায় কিনা, ম্যাক্সিমাম ভলিউমটাকে রিঅ্যাবজর্পশন করে রাখা যায় কিনা। আমি এটা থেকে এটা বুঝতেছি ইউরিনে যখন ক্লোরিন লেভেল কম তখন আমি যেটা বুঝবো যে আমি এটা একটা বোঝা যায় যে হ্যাঁ ইউরিনে তাহলে নিশ্চয়ই ক্লোরিনটাকে খুব বেশি ক্লোরিন রিঅ্যাবজর্পশন করে রাখা হচ্ছে, তার মানে ভলিউমটাকে প্রিজার্ভ করার চেষ্টা করা হচ্ছে। তাহলে এটার একটা কারণ হতে পারে ভমিটিং। দুইটা মেকানিজম, ভমিটিং এর কারণে ক্লোরিন লস, আবার ইনক্রিজ ক্লোরিন রিঅ্যাবজর্পশন। রিঅ্যাবজর্পশন মানে তো রেনাল টিউবুল, এটা তার বলার কোনো কারণ নেই। দ্যাটস ওয়াই আমি ইউরিনে ক্লোরিনের পরিমাণ কম পাচ্ছি। ন্যাজোগ্যাস্ট্রিক অ্যাসপিরেশন, এনজি সাকশন,
তাহলে এনজি সাকশনের ক্ষেত্রেও মেকানিজম সেম। প্রায়র ডায়ুরেটিক ইউজ অ্যাবিউজ যেটাই হোক না কেন, খেয়াল করতে হবে প্রায়র পূর্বে করছে, এখন করে না। ডাইইউরেটিক ইউজ, সে আগে ডায়ুরেটিক ইউজ করছে, এখন করে না। তাহলে ওই যে সে আগে ডায়াবেটিক ইউজ করছে, আগে যে সে ডাইইউরেটিক ইউজ করছে, আগে ডায়ুরেটিক ইউজ করার কারণে তার এখন প্লাজমা ভলিউম কম। এখন তার প্লাজমা ভলিউমটাকে মেনটেন করার জন্য আমাদের রিঅ্যাবজর্পশন বেশি। বুঝতে পারছেন? তাহলে যখন আমি দেখবো এরকম লো ইউরিন ক্লোরিন লেভেল থাকা মানে হলো এটা অ্যাবসুলেট ইন্ডিকেশন যে তারা স্যালাইন রেসপন্সিভ। লো ইউরিন ক্লোরাইড লেভেল থাকা মানে কি বলেন তো? ভমিটিং, হাইপোভলিমিয়া, এনজি অ্যাসপিরেশন, হাইপোভলিমিয়া, প্রায় ডায়ুরেটিক অ্যাবিউজ, সবই হাইপোভলিমিয়া। অবশ্যই তারা স্যালাইন রেসপন্সিভ। তাহলে এগুলা স্যালাইন রেসপন্সিভ, সাথে আরো একটা অ্যাড করতে হবে। অথবা আমার আরেকটা ফাইন্ডিংস কি হতে পারে? আমার আরেকটা ফাইন্ডিংস যেটা হতে পারে, একটু 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 হোল্ড করেন প্লিজ, 1 মিনিট। ওকে, হ্যাঁ আমি আবার ইন। এখন আসেন পরবর্তী কন্ডিশন। ক্লোরিন লেভেল লো না, বরং ক্লোরিন লেভেল বেশি, হাই ইউরিন ক্লোরিন লেভেল। হাই, কঠিন লাগতেছে বেশি? হাই একটু কঠিন, বাট অনেকবার রিভিশন দিলে ঠিক হয়ে যাবে। হাই ইউরিন ক্লোরিন লেভেল যদি বেশি থাকে, খুব বেশি জিনিস চিন্তা করার তো কোনো দরকার নেই, তাই না? তাহলে ক্লোরিন লেভেল বেশি মানে হতে পারে সে কারেন্টলি ডায়ুরেটিক ইউজ করতেছে। একটা বলছি প্রায় ডায়ুরেটিক ইউজ, আর একটা হলো কারেন্টলি ডায়ুরেটিক ইউজ, সে বর্তমানে ডায়ুরেটিক্স এর উপরে আছে। তাহলে বর্তমানে ডায়ুরেটিক্স এর উপরে থাকা মানে এটা রিভার্সিবল কজ, এটা তো ইরিভার্সিবল কোনো কজ না। আর ডায়ুরেটিক্স এর উপরে থাকলে তো ডায়ুরেটিক্স এর কাজ বেশি বেশি ইউরিন ফ্লো করা, রিঅ্যাবজর্পশন কমানো, এই জন্য আমি ক্লোরিন লেভেল বেশি পাচ্ছি। তার মানে ক্লোরিন লেভেল হাই পাইলেই যে আপনি বলে দিবেন এটা স্যালাইন আনরেসপন্সিভ, ব্যাপারটা এরকম না। তাহলে ক্লোরিন লেভেল যদি হাই থাকে, নেক্সট কোশ্চেন হবে কারেন্টলি কি সে ডায়াবেটিকের উপরে আছে কিনা। তাহলে এই তিনটা কন্ডিশন আর এই কন্ডিশন, এই গ্রুপটা হলো স্যালাইন রেসপন্সিভ। তাহলে স্যালাইন রেসপন্সিভ এর ক্রাইটেরিয়া কি? লো ইউরিন ক্লোরিন লেভেল, আবার হাই ইউরিন ক্লোরিন লেভেল কখন? যখন কারেন্টলি ডায়ুরেটিক ইউজ করতেছে। আদারওয়াইজ লো ইউরিন ক্লোরিন লেভেল পাইলেই স্যালাইন রেসপন্সিভ, অর্থাৎ শুধুমাত্র স্যালাইন দিলেই মেটাবলিক অ্যালকালোসিস কারেকশন হয়ে যাবে। হাই ইউরিন ক্লোরিন লেভেল তাকে স্যালাইন দিলেও কারেকশন হবে না, এরকম দুইটা কন্ডিশন হলো বার্টার সিনড্রোম আর গিটেলম্যান সিনড্রোম। আপনারা জানেন এগুলো কি? তাহলে বার্টার সিনড্রোম, গিটেলম্যান সিনড্রোম, তার মানে এদের কি হাইপোফাংশন মিউটেশন। সো একজনের হলো অ্যাসেন্ডিং, থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ হেনলিতে যেই ট্রান্সপোর্টার আছে সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্ট, সোডিয়াম পটাশিয়াম ক্লোরিন কো ট্রান্সপোর্ট, আরেকজনের ডিস্টাল কনভলিউটেড টিউবুলেট, এদের হাইপোফাংশনিং মিউটেশন। সো এদের হাইপোফাংশনিং মিউটেশন হওয়া মানে কি, আপনি এদেরকে যদি ডায়ুরেটিক কি বলে স্যালাইন দেনও, তাও এটা রিঅ্যাবজর্পশন করতে পারবে না, এক্সেস ফ্লুইড লস হবেই। সো এখানে আমার আর এখানে কিছু করার নেই এই জায়গাতে, তাই তো? স্যালাইন আনরেসপন্সিভ এর মধ্যে আমাদের আরো একটা কারণ ঢুকাই দিতে হবে, সেটা কি? সেটা হলো এক্সেস মিনারেলোকর্টিকয়েড। তা কারো যদি মিনারেলোকর্টিকয়েড বেশি থাকে, তাহলে তার মিনারেলোকর্টিকয়েড বেশি থাকলে কি সুবিধা কি অসুবিধা? তাহলে তো মিনারেলোকর্টিকয়েড বেশি থাকলে সে তো বাইকার্বনেট অ্যাবজর্পশন বেশি করবে, হাইড্রোজেন এক্সক্রিশন বেশি হবে। এটা তো আছে, এটা তো আমি শুধুমাত্র স্যালাইন দিয়ে কন্ট্রোল করতে পারবো না, কিন্তু আপনাদের কোশ্চেনটা হলো অন্য জায়গায়, যে কারো যদি মিনারেলোকর্টিকয়েড বেশি থাকে, মিনারেলোকর্টিকয়েড বেশি মানে এটা মেটাবলিক অ্যালকালোসিস, এটা সবাই বুঝেন রাইট?
এবং সেই এক্সেস মিনারেলোকর্টিকয়েডকে যদি কমাইতে না পারি তাহলে এটা ট্রিটমেন্ট হবে না, তাহলে এটা স্যালাইন নন রেসপন্সিভ। এটাও বুঝেন, রাইট? বুঝেন নাকি? বুঝেন না হলো হাই মিনারেলোকর্টিকয়েড তার ইউরিন ক্লোরিন কেন হাই থাকবে? আমি তো জানি কে আমরা কোনটা বুঝি না, এটা আমি খুব ভালো করে জানি। বুঝতে পারছেন? মিনারেলোকর্টিকয়েড বেশির কারণে কিভাবে মেটাবলিক অ্যালকালোসিস হয় আপনি জানেন। মিনারেলোকর্টিকয়েড কে টার্গেট করতে হবে ট্রিটমেন্টের, স্যালাইন দিলে এটা ট্রিটমেন্ট হবে না, কারণ সে হাইপোভলিমিক না, স্যালাইন কেন দিব? এটাও তার ট্রিটমেন্ট না, তার মানে এটা আনরেসপন্সিভ হবে। এটাও বুঝেন, বুঝেন না মিনারেলোকর্টিকয়েড হলে কেন হাই ইউরিন ক্লোরাইড? তাহলে মিনারেলোকর্টিকয়েডে হাই ইউরিন ক্লোরাইডের কারণ হলো অনেক রকম কারণ থাকতে পারে, ঠিক আছে? সিগনিফিকেন্ট যেটা কারণ সেটা হলো যেই পেশেন্টের অ্যালডোস্টেরন বেশি ওই পেশেন্টের একই সাথে অ্যালডোস্টেরন এসকেপও আছে। তার একই সাথে কি আছে? অ্যালডোস্টেরন এসকেপও আছে। অর্থাৎ যখন আমরা বলি একটা পেশেন্টের প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, সেই পেশেন্টের যেমন আমরা বলি প্লাজমা ক্যালসিয়াম বেশি, ইউরিনারি ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন বেশি, আবার ইউরিনে ক্যালসিয়ামের পরিমাণ বেশি। এটা কেন বলি? কারণ রিঅ্যাবজর্পশন করার পরও বের হয়ে যাচ্ছে অনেক। অ্যালডোস্টেরন এসকেপ এটা হলো একটা আপার লিমিটের কথা। প্লাজমা ভলিউম বাড়ায় বাড়ায় একদম হাইয়েস্ট রাখছে, কিন্তু এই পর্যায়ে এখন সে রিঅ্যাবজর্পশন করতে করতে তো এই পর্যায়ে গেছে নাকি, আবার এই পর্যায়ে যাওয়ার পরে কিছু ভলিউমও সে এক্সক্রিশন করতেছে, ন্যাট্রিউরেসিস ডায়ুরেসিসও করতেছে। তো এই ক্ষেত্রে তার অ্যালডোস্টেরন এসকেপ মেকানিজমটাও অ্যাক্টিভেটেড। দ্যাটস ওয়াই আমাদের ক্লোরিনের পরিমাণও বেশি, ক্লোরিন এক্সক্রিশনের পরিমাণও বেশি, ঠিক আছে? অর্থাৎ এটা একটা আপার লিমিটে ধাক্কা দিয়ে রাখার একটা সিস্টেমটাই হলো প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম। দ্যাটস ওয়াই প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজমে ইডিমা পাওয়া যায় না, জেনারেলাইজড ইডিমা পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ আপনার কাছে তো দেখে মনে হচ্ছে যে হ্যাঁ অ্যালডোস্টেরন বেশি, তাহলে তো সে ফ্লুইড অ্যাবজর্পশন করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে, তো বাস্ট হয়ে যাওয়ার কথা। কিন্তু সেটা তো হচ্ছে না, অতটা ফ্লুইড ওভারলোড হচ্ছে না যেটা দিয়ে জেনারেলাইজড ইডিমা হয়। কেন? কারণ এট এ টাইম তার ইনক্রিজ এক্সক্রিশন এই মেকানিজমটাও অ্যাক্টিভেটেড। সো আপনি একটা ডাইনামিক সিনারিও দেখতে পাচ্ছেন, একটা ডাইনামিক কন্ডিশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই ডাইনামিক কন্ডিশনটা আমরা যেটা মার্কেটে দেখতে পাই, মার্কেটে অসংখ্য মানুষ, রাস্তাঘাটে অসংখ্য মানুষ, কিন্তু কোনো মানুষের বাড়িঘর তো রাস্তাঘাটে না, এরকম আর কি। সো এটা একটা ডাইনামিক সিচুয়েশন আপনি দেখতে পাচ্ছেন। তাহলে আমরা বুঝে ফেললাম যে, তাহলে আমরা এখন লাস্টে যে টেবিলটা পড়লাম সেটা আরেকটু কমপ্লিকেটেড ছিল হয়তোবা, সেটাকে আমি একটু রিপিট করে আজকের লেকচার শেষ করে দিচ্ছি। মেটাবলিক অ্যালকালোসিস বোঝার জন্য পিএইচ বেশি থাকবে, বাইকার্বনেট বেশি থাকবে। তারপরের কথা, এটা কি স্যালাইন রেসপন্সিভ নাকি স্যালাইন নন রেসপন্সিভ? দেখবো আমরা ইউরিন ক্লোরিন লেভেল। যদি দেখি ইউরিন ক্লোরিন লেভেল চোখ বন্ধ করে, সেটা স্যালাইন রেসপন্সিভ। যদি দেখি ইউরিন ক্লোরিন লেভেল বেশি সাথে কন্টিনিউয়াস ডায়ুরেটিক্স নিচ্ছে, তাহলেও সেটা স্যালাইন রেসপন্সিভ। আর যদি দেখি যে স্যালাইন রেসপন্সিভ না এবং ইউরিন ক্লোরিন লেভেলও বেশি, তাহলে তার ডায়াগনস্টিক পসিবিলিটি তিনটা: মিনারেলোকর্টিকয়েড এক্সেস, গিটেলম্যান সিনড্রোম, বয়টার সিনড্রোম। আশা করি সবাই বুঝতে পারছেন মেটাবলিক অ্যাসিড বেস ডিসঅর্ডার। সবার কাছে মেটাবলিক অ্যাসিড বেস ডিসঅর্ডারটা ভালো লাগলো, সবাই এখন অ্যান্সার করতে পারবেন এগুলোর। আজকে তার রেনালের বাকি অংশ কন্টিনিউ করা সম্ভব না, বাকি অংশ আগামীকালকে পড়বো ইনশাল্লাহ। সবার কাছে এখন অ্যাসিড বেস ডিসঅর্ডারটা কমফোর্টেবল হয়েছে? খুব ডিটেলস, খুব বেশি এত বেশি লাগবে না, এটার আরো লোয়ার লিমিট থেকে আপনাদেরকে পরীক্ষা জিজ্ঞেস করা হবে। সো অবশ্যই খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবেন। ক্লিয়ার? এখন একটু নিজে নিজে পড়েন আর কোশ্চেন সলভ করেন। তারপর যদি প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবেন। সিম্পল অ্যাডভাইস যেটা সবচেয়ে ইফেক্টিভ হবে, অবশ্যই আমরা সবকিছু পড়বো, কিন্তু পরীক্ষায় পারার জন্য আমাকে একটু সিম্পল হয়ে আগাতে হবে আর কি। আমি আমার লেকচারের শেষের দিকে যে টেবিল গুলো দিলাম, ফ্লো চার্ট গুলো দেখলাম যে এটা কি অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস, অর্থাৎ অ্যাসিড বেস ডিসঅর্ডার কোনটা। তারপরে আমি দেখলাম বাইকার্বনেট, বাইকার্বনেট দেখে ডায়াগনোসিস করে ফেললাম। আমি বলবো শেষের দিকে আমি যেই টেবিল গুলো ইউজ করছি সেটাকে বেশি ফলো করার, তাহলে সরাসরি ডায়াগনোসিসে পৌঁছে যেতে পারবেন। আর আমি আজকে অলরেডি পড়ায় ফেলছি কিভাবে স্যালিসাইলেট পয়জনিং এ
স্যালিসাইলেট পয়জনিং এ কিভাবে ডাবল মানে আর কি মিক্সড ডিজঅর্ডার হয়। সো স্যালিসাইলেট পয়জনিং ইটসেলফ, ড্রাগ ইটসেলফ একটা অ্যাসিডিক ড্রাগ ইটসেলফ অক্সিডেটিভ ফসফোরাইলেশনকে ব্লক করে। অক্সিডেটিভ ফসফোরাইলেশনকে ব্লক করার কারণে সাইট্রিক অ্যাসিড সাইকেলকে ব্লক করে, অর্থাৎ টিসিএ সাইকেলকে ব্লক করে। টিসিএ সাইকেলকে ব্লক করার কারণে আমরা ল্যাকটিক অ্যাসিডকে কনভার্ট করতে পারি না, আদার অ্যাসিডকে কনভার্ট করতে পারি না, এটা কারণে অ্যাসিডোসিস হয়। আর স্যালিসাইলেট ড্রাগ ইটসেলফ রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেশন করে, এটার কারণে রেসপিরেটরি অ্যালকালোসিস হয়। যেহেতু এই মিক্সড অ্যাসিড বেস ডিজঅর্ডার দুইটা অপোজিট ডিরেকশনাল, দ্যাটস ওয়াই পেশেন্টের পিএইচ নরমাল পাওয়া যায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই 100% বুঝতে পারছেন। আপনাদের ক্লাস টেস্টের মাধ্যমে সেই জিনিসের প্রমাণ দিবেন আশা করি। আসসালামু আলাইকুম, বাই। আগামীকালকে ঠিক একই সময় লেকচার হবে।